এবার ভারতের দুশ্চিন্তার কারণ হয়েছে বাংলাদেশের নতুন ২৭,০০০ কোটি টাকার সামরিক বিল। বাংলাদেশ এবার শুধু বাজেট বাড়াচ্ছে না, বদলে ফেলতে যাচ্ছে পুরো সামরিক বাস্তবতা। যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার রাডার কেনার জন্য একসঙ্গে প্রায় ২৭,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক আধুনিকায়ন পরিকল্পনাকে এখন অনেকেই দক্ষিণ এশিয়ার নতুন শক্তির সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে এমন সময় এই পরিকল্পনা সামনে এলো যখন ভারত পুরো অঞ্চলে নিজের কৌশলগত প্রভাব আরও শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাংলাদেশের এই বিশাল সামরিক প্রস্তুতি দিল্লির জন্য নতুন হিসাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে নৌসেনা ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ নজর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য বহুমুখী যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক ড্রোন সিস্টেম, অত্যাধুনিক আকাশযান সহ বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধ সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছে। দেশে পর্যাপ্ত গরু আছে, পাশের দেশ থেকে আনার প্রয়োজন নেই। সীমান্ত দিয়ে যেন কোনো গরু না আসে সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হচ্ছে, এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরুটরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, গরুগুলো কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটা তারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরো কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গের নতুন সরকার। দরকার এখন শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে রাখা রাজ্য সরকারের। রাজ্য সরকার রাখছে না কেন সেটাই প্রশ্ন। পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী শুভেন্দু বাবুকে বাইরে ছেড়ে রেখেছে। আর আপনি একটু খবর করুন, অন্যায়ের বিরুদ্ধে খবর করুন, শাসকের বিরুদ্ধে যাবে, আপনার বাড়ি নোটিশ এসে যাবে, আপনার চ্যানেলকে স্ট্রাইক মারবে, এই করে যত ধরনের অগণতান্ত্রিক পন্থা আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা সরকার না, এটা সার্কাস চলছে। শুভেন্দু নিজেই কিন্তু বরিশাল বাড়ি, ওর এই বাংলাদেশে তার জন্মস্থান, সে নিজে স্বীকার করে। এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মকাণ্ড শুরু, একমাত্র যারা জন্মগত ভাবে বাস্টার্ড হয়, হারামজাদা হয়, তারাই যেই মাটিতে জন্মে সেই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ঘটনা হয়েছে কি জানেন, কুকুর যদি আপনি সাইজ করতে যান, একটু ভালো মুগুর দরকার হয়। ভালো মুগুর ছাড়া যেমন কুকুর জাত করা যায় না, ঠিক তেমনি ভাবে আমাদের পাশের দেশের শুভেন্দু অধিকারীকে জাত করতে গেলে একটু ভালো মুগুর দরকার। কারণ তিনি তো একটা মনে করেন যে খেপতে কুত্তা, বোঝেন নাই? কিন্তু খেপতে কুত্তা কামড়াইতে আইছিল মুসলমানদের পায়ে, উল্টা কামড় খাইছে। দর্শক শ্রোতা, আসলে দেখেন সেই কাল থেকেই ভারত চাচ্ছে আমাদের বাংলাদেশকে গিলে খাবে। ভারত আমাদের বাংলাদেশকে সর্বশান্ত করে ফেলবে। যদিও হাসিনার আমলে এটা করার চিন্তা ভাবনা করেছিল এবং অনেকটাই অগ্রসর হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের আমলে এসে অনেকটাই পিছিয়ে যায় এবং বর্তমান জনাব তারেক রহমানের আমলে এসে ওরা মনে করেছিল যে হাসিনার মতোই জনাব তারেক রহমান সাহেবকে হাত করে নিয়ে বাংলাদেশকে গিলে খাবে। কিন্তু উল্টোটা হচ্ছে ভাই। আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত করার জন্য ২৭,০০০ কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিচ্ছে। দর্শক শ্রোতা, আসলে দেখেন এখন ওই বিশ্বের প্রতিটি দেশে একটা জিনিস শক্তিশালী করে, সেটা হলো আপনার অস্ত্র কারখানা, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, এইগুলো তারা মানে শক্তিশালী করতেছে। যে ইরানের দিকে তাকান, হ্যাঁ, এতদিন যাবত যুদ্ধ চলতেছে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে, ভয় কিন্তু পায় না। ভয় পায় না কেন জানেন? কারণ তাদের কাছে ভাই অস্ত্র আছে, সামরিক শক্তি আছে। এখন বাংলাদেশও সামরিক শক্তি অর্জন করার জন্য বিশাল একটা পদক্ষেপ হাতে নিচ্ছে, যার কারণেই মনে করেন যে কপাল ঘামা শুরু করে দিয়েছে আমাদের পাশের দেশের দাদা বাবুদের। কারণ তারা সারা জীবন মনে করেছিল যে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ কোনোদিন সামরিক শক্তি অর্জন করতে পারবে না, তারা শক্তিশালী হতে পারবে না, যখন মন চাইলে তখন মন চাইলে তাদের থাপ্পড় দিয়ে দাবায়া ফেলবে। কিন্তু ভাই, এটাই তারা সারা জীবন ভেবেছিল, কিন্তু উল্টোটা হচ্ছে। আসুন এবার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর একের পর এক মুসলমানদের উপরে তার অবৈধ আইন চাপিয়ে দিচ্ছে। যেমন গরু জবাই করা, রাস্তার ভিতরে নামাজ আদায় করা, মসজিদের মাইকে আজান দেওয়া, এই সব কিছুই শুভেন্দু অধিকারী বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক তৈরি করার সৃষ্টি করছে। কিন্তু উল্টোটা হচ্ছে, এখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে বাহিরের দেশের কোনো গরু এই ঈদে বাংলাদেশে আনা হবে না। অর্থাৎ পাশের দেশকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অর্থাৎ ভারতকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। এখন এই ভারতের গরু যদি বাংলাদেশে ওরা পাঠাইতে না পারে, পাচার করতে না পারে, ভারতে হাজার হাজার কৃষকরা, হাজার হাজার গোয়ালরা তারা এই গরু কি করে লালন পালন কইরা ওইগুলাই কুরবানির আগে বাংলাদেশে সাপ্লাই দেয়, অবৈধভাবে হলেও সাপ্লাই দেয়।
দিয়ে ওরা মোটা অঙ্কের টাকা কামাই করে নেয়। কিন্তু এইবার ঘটনা ঘটছে বাংলাদেশ থেকে ভারতের কোনো গরু আনা হবে না। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী ভারতে ক্ষমতায় আসার পরে ও আবার মানে আইন করে দিছে যে কোনো গরু কুরবানির আগে বিক্রি করা হবে না। এখন আবার দেখলাম যে গরুরও নাকি জন্ম নিবন্ধনের কাগজ বানাইতেছে। আসলে গরু হইলে মানুষ যা করে, মানে মানুষের মাথায় যদি গরুর বুদ্ধি থাকে এর চাইতে ভালো বুদ্ধি তো আর কিছু হতে পারে না। গরুর জন্ম নিবন্ধনের কার্ড বানাইবে, তারপরে দেখা যায় গরুর ভোটার আইডি কার্ড বানাবে, তারপরে হয়তো গরু যাবে গরুগুলোকে ভোট দিয়ে আবার গরুগুলোরে ক্ষমতায় আনবে। একটা গরু ক্ষমতায় আইছে না, এই শুভেন্দু অধিকারী এই গরুটার জন্ম কিন্তু বাংলাদেশে, কিন্তু জন্ম বাংলাদেশে হইলে কি হবে, বীজটা কিন্তু ভাই বাংলাদেশি না, বীজটা ছিল হলে ইন্ডিয়ান। আমাদের বাংলাদেশে কিছু আছে না যারা জন্মটাই শুধু মানে বসবাস করে বাংলাদেশে কিন্তু বীজ নেয় হলো পাশের দেশের, এরকম অনেক বাংলাদেশি আছে যারা পাশের দেশের দাদা বাবুদের বীজ নিয়ে তাদের সন্তানাদি জন্ম দেয়। শুভেন্দু অধিকারী ঠিক এরকমই একটা জন্মানো কুলাঙ্গার, যে কিনা বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে এবং বাংলাদেশকে ধূলিসাৎ করার জন্য সবসময় উঠে পড়ে লাগে। একটি মুসলমানদেরও দেখতেই পারে না, মুসলমান দেখলেই মনে হয় ওর পিছনে ধাউ ধাউ করে আগুন জ্বলে। অবশেষে সেই ভারতের হিন্দুরাই এখন শুভেন্দু অধিকারীকে বাস দিচ্ছে ভাই, ঠেলা বাস দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই যে কুরবানি ঈদকে সামনে রেখে যেইভাবে বেচাকেনা বন্ধ হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই গোয়ালরা যারা গরু বাছুর লালন পালন করে, তাহলে শুভেন্দুর বাপ কি ওই ভর্তুকি দিবে? যারা যারা ভারতে হিন্দুরা গরু পালন করেছে শুভেন্দুর বাপ দিবে ওই ভর্তুকি? দর্শক, আর একটা কথা, যারা শুভেন্দুর অধিকারীর কথার সাথে কথা মিলিয়ে কাদের সাথে কাঁধ মিলিয়ে যারা হাহা করেন হিন্দু ভাইয়েরা, আপনাদের বলতে চাই আপনারা গরুকে মা বলে ডাকেন এবং গরু জবাই করাকে বিরত রাখতে আপনারা এই শুভেন্দু অধিকারীর কথার সাথে মানে এক হয়েছেন এবং হাত মিলিয়েছেন। আচ্ছা, এমনি তো দেখি যে আপনারা পায়ে চামড়ার জুতা পরেন, না যারে মা ডাকেন যারে ভগবান ভাবেন তার গায়ের চামড়া দিয়ে পায়ের জুতা বানায়া রাস্তা দিয়ে হাইটে যান, লজ্জা করে না আপনাদের? ঘৃণা করে না? হ্যাঁ, লজ্জা করা দরকার আপনাদের। আমরা মুসলমানরা, এটা আমাদের একটা ধর্ম, আমাদের ইসলাম ধর্মে মুসলমানদের গরুর গোশত খাওয়া জায়েজ আছে। এই শুভেন্দু অধিকারী নাকি গরুর গোশতের পিছনে লেগেছে, অথচ এই কুত্তা মুসলমানদের বাড়িতে গিয়া বাটিকে বাটি গরুর গোশত খাইছে, অথচ এই কুত্তা এখন মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে লাগে। আসলে এক কথা হলো ভাই, ও মুসলমানদের জাত শত্রু, তাছাড়া কিছুই না। কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য অনেক বড় বড় কুলাঙ্গার উঠে পড়ে লেগেছিল, কিন্তু কেউ কিন্তু ধ্বংস করতে পারেনি, বরং তারাই ধ্বংস হয়ে গেছে। যেমন আছে না ওই আপনার ফেরাউন, ইসলাম ধ্বংস করতে চাইছিল না। আবু জেহেল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওনার চাচা আবু জেহেল, সেও পারে নাই ইসলাম ধ্বংস করতে। আবু লাহাব পারে নাই, ফেরাউন পারে নাই, কি বলে আপনার কারুন পারে নাই, তারপরে বড় বড় যে সমস্ত নমরুদ পারে নাই। আর এই শুভেন্দু অধিকারী ইসলামের বাতি নিভাইয়া দিবে অত সোজা? যাই হোক দর্শক শ্রোতা, কথা বলবো না, যেহেতু অনেকগুলো ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর ভিতরে বিস্তারিত আলোচনা থাকবে, ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন প্রচুর পরিমাণে শেয়ার করে শেয়ারের বন্যা বইয়ে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলেও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। এগুলো আপনাদের শেয়ার করা দরকার বাংলাদেশকে ভালোবেসে থাকলে। আর ওরা যে বাস খাচ্ছে, আসলে আমরা চাই না ভারতের হিন্দুরা এরকম ভাবে গরু বিক্রি করতে না পেরে ওরা লস খাক, ওরা না খেয়ে থাক, ওদের লস হোক, এটা আমরা কখনো চাই না। আমরা মুসলমান চাই ওরা বিক্রি করুক, ওরা স্বাবলম্বী হোক, এটা আমরা চাই। কিন্তু ওরা তো চায় না আমাদের মুসলমানরা ভালো থাকুক, যার কারণে দেখেন ওরা আমাদের মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়ছে। হিন্দুরা আসলে দেখেন হাহাকার করছে, ওদের জন্য মায়া হয়, কিন্তু ওদের জন্য মায়া হয় এজন্য আমাদের মায়া হয়, কিন্তু ওদের জন্য ওদেরই মায়া হয় না। যদি তাই হতো তাহলে এরকম আইন করতো না শুভেন্দু অধিকারী। চলুন দর্শক, কথা না বাড়ি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। দ্যাট পাকিস্তানের সাথে অনেকগুলা বিষয় বাংলাদেশের সরকার মানে করার জন্য এগুচ্ছেন। ফ্যান্টাস্টিক নিউজ। উই থ্যাংক দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট দ্যাট তাদের এই ইন্টারনেশনের কারণে গতকালকে বলেছি, এবং আমরা কেন এটার উপর জোর দিতে হবে। প্রয়োজনে আমার হাদি বলেছিল যে প্রয়োজনে এক বেলা খাবেন, তাও নিজেকে রক্ষার জন্য অস্ত্র বানান। ওয়াই? বিকজ বাংলাদেশ সিরিয়াসলি ভারতের দ্বারা থ্রেটেন্ড। এবং আপনি কল্পনা করেন একটা স্বাধীন দেশ, যে দেশে কোনো শত্রুতা করে না কারোর সাথে, কারো দেশের মানুষ মারে না, সেই দেশের একজন দেশকে বলা হয় সেকেন্ড গাজা বানাবে। এটাই সেন্টিমেন্ট এখন ইন্ডিয়াতে, এই উগ্র হিন্দুত্ববাদের মানে সেন্টিমেন্ট এখন বাংলাদেশকে নিয়ে। বিকজ তাদের দাসী শেখ হাসিনা নাই বাংলাদেশে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের যে মানে $1 বিলিয়ন খরচ করেছে তারা, মিলিয়নস অফ মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার তারা খরচ করেছে, বা $1 বিলিয়ন খরচ করেছে তারা। যদিও
এই টাকাটা কোনো না কোনোভাবে বাংলাদেশ থেকে তারা উদ্ধার করেছে। বাংলাদেশের যে পরিমাণ টাকা পাচার হয়েছে কোনো না কোনোভাবে 1/3 টাকা ডাইরেক্টলি ভারত হয়ে ঘুরে গেছে বিদেশে, অথবা ভারতে রয়েছে মানে 1/3। আপনি ধরেন না বিপ্লবের টাকাই এদের সবার টাকা কোথায়, সবই তো ভারতে আছে, ভারতে জমা আছে সব জায়গা। এই জন্যই তারা এই যে লুক্রেটিভ মার্কেট বাংলাদেশকে দাসত্বের রাজ্যে পরিণত করার জন্য যেটা বানিয়েছিল তারা মনে করেছিল তারা বাংলাদেশকে কব্জা করে ফেলছে শেখ হাসিনাকে দিয়ে। আর্মিকে ধ্বংস করে, বিডিআরকে ধ্বংস করে, রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে, বিএনপিকে ধ্বংস করে, জামাতকে ধ্বংস করে, মোটামুটি তরুণ প্রজন্মকেও ধ্বংস করে ফেলেছিল বলে তারা মনে করে। মাদক দিয়ে নাম্বার 1 ভারত যেভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, নাম্বার 1 হচ্ছে মাদক। এই মাদক হচ্ছে তাদের ন্যাশনাল পলিসি। বাংলাদেশের 2/3 যুবককে মাদকাসক্ত করে দিতে হবে, তাহলে তারা অধিকার নিয়ে সচেতন হবে না কখনো, এবং বাংলাদেশকে কব্জা করে দেবে। মনে রাখবেন, কোনো দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা, সংস্কৃতি এবং তার তরুণ প্রজন্ম, এই 3টা বিষয় যদি কব্জা করতে পারেন, এই দেশকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর কারণেই এবং হয়ও নাই এবং হবেও না পৃথিবীতে। সেটাই করেছে। মাদক নিয়ে কথা হয় না, মূলত ভারতীয়রা বাংলাদেশের 99.9% মাদক আসে ভারত হয়ে। ইচ্ছাকৃতভাবে মাদক বিক্রি নয়, মাদক দিয়ে বাংলাদেশকে ধ্বংস করা, তরুণ প্রজন্মকে ধ্বংস করাই মূল উদ্দেশ্য। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী এটা একটা পদক্ষেপ নিয়েছেন, এটা যেন কার্যকরী হয়। নাম্বার 1 ইস্যু এই মুহূর্তে। আপনি যদি অন্যান্য ইস্যুর বাদে যান, মাদক হচ্ছে নাম্বার 1 ইস্যু, বিকজ মাদক দিয়ে বাংলাদেশকে সয়লাভ করে দেওয়া এটা তাদের ইন্টারন্যাশনাল প্ল্যান। কিভাবে আমি আপনাকে বলি, আপনি জানেন তো আফগানিস্তানে যত মানে ওপিয়াম বা আফিম চাষ হয় বা হেরোইনের চাষ হয়, আপনি কি জানেন মূলত এই মূল যেখানে যায় তার নাম হচ্ছে ইরান এবং রাশিয়া। উদ্দেশ্য কি, আমি আর কিছু বলতে চাই না। উদ্দেশ্য হলো ইরানের তরুণ প্রজন্মকে ধ্বংস করা, রাশিয়ার তরুণ প্রজন্মকে মাদকাসক্ত করা। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যান। কারা বিহাইন্ডে পরে আলোচনা হবে, শুধু এতটুকু বললাম আমি যে দিস ইজ দ্য প্ল্যান। ভারত একই প্ল্যান বাংলাদেশে মানে করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের বিরুদ্ধে। কি পরিমাণ বাঁচা বেঁচেছেন এই জুলাইয়ের মাধ্যমে দেশটাকে মানে ফেরত পেয়ে, বিশ্বাস করতে পারবেন না। যারা সচেতন আছে শুধু তারাই বুঝে যে আমরা কোথায় ছিলাম আর কোন জায়গা থেকে আমরা এসেছি। আমাদের শূন্য থেকে শুরু করতে হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে। এদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা লাঠিও বানায়নি বাংলাদেশের সরকার 17 বছরে। এতটা অরক্ষিত একটা দেশকে রেখে গেছে শেখ হাসিনা। এই জন্য বলি, এই শেখ হাসিনার জন্য যারা কান্নাকাটি করে শেখ হাসিনা আসবে, প্রত্যেককে আইনের আওতায় এনে জেল খাটা, মানে জেল। আওয়ামী লীগের আমি কথা বলছিলাম, আমি বারবার এই জিনিসটা রিপিট করতে চাই। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করতে চাই বাংলাদেশে, এটা সরকার দেখবে, যেহেতু নিষিদ্ধ, এটা আলাদা বিষয়। কিন্তু শেখ হাসিনার কথাই যখন কেউ বলবে, কারণ ভারতীয় কোনো দাসীর কথা যখন বলে, সেখানে প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব আপনাদের, এবং আপনাদের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব। ওয়াই? বিকজ ইফ ইউ লাভ ইউর কিডস অ্যাজ এ প্যারেন্ট, ব্রাদার্স, সিস্টার্স এন্ড একজন কনসাস সিটিজেন হিসাবে বলছি, এই কথাটা প্রতিবাদ করা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, আপনার সন্তানকে আবারও আপনি এদের কবজায়, এবং কল্পনা করেন এরা সেই সব ব্যক্তি যাদের দখলে বাংলাদেশ যেতে চায়, যারা বলে বাংলাদেশকে গাজা বানাবে, যারা বলে মুসলিমরা গরু যদি জবাই করে এদেরকে জবাই করে দেন। এই ধরনের সরি টু সে, এই ওয়ার্ডটা এখানে বলা উচিত হবে না আমার, মানে বলা উচিত না। এই হলো দেশ। এদের যত এজেন্ট আছে, এদেরকে সরকারি প্ল্যান হোক, প্রয়োজনে এক নেকে মানে প্রজেক্ট উপস্থাপন করে সরকারকে অনুরোধ করবো, মানে ভারতীয় দালাল যত বাংলাদেশ আছে, ক্লিন আপ রাইট নাও। দ্যাট ইজ আ সোল রেসপন্সিবিলিটি ভারতীয় দালালদের। কারণ পৃথিবীতে এমন নিকৃষ্ট জাতি আমরা দেখি নাই যে দেশে দেশপ্রেমিক থেকে আছে দালাল তৈরি হয় অন্য দেশের বেশি। আমি আমার জীবনে কোথাও দেখি নাই কোনো দেশে এতটা অরাক্ষিত। বিকজ স্বাধীনতার পর থেকে বলতে গেলে ইন্টেলেকচুয়াল পলিটিক্সের এবং লিডারশিপের অভাব ছিল। যারা ছিল তারা কখনো সুযোগ পায় নাই। এটা হচ্ছে বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি যে বলছি লাইভে ট্যাঙ্ক কিনতে হবে, পাকিস্তান থেকে আসছে, ইট ইজ, আই হ্যাভ হার্ড, ইট ইজ আন্ডার ডিসকাশন অ্যাজ ওয়েল, রাইট? এটা চলছে। আপনারা জানেন F-17 থান্ডারবোল্টের যে সিমিলেটর বাংলাদেশে এসেছে, এটা মোটামুটি বলতে গেলে এটা প্রি রিকুইজিট বিফোর ডেলিভারিং দিস আপনার এয়ারক্রাফট। সব বোঝাই যাচ্ছে ভিতরে এটা আসছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের ইউনূসের ব্যর্থতার মধ্যে সফলতার অনেকগুলো গল্প আছে। এর মধ্যে হচ্ছে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া, এবং বাংলাদেশের সামরিকভাবে একটা জারু, এবং সিলেটি ভাষায় বলে খড়খড়া। আমাদের সিলেটি ভাষায়, আপনাদের এখানে অন্যান্য এরিয়াতে জারুকে আমরা সিলেটি ভাষায় বলে খড়খড়া, বুঝছেন? এটা খড়খড়া বা জারু বাংলাদেশের জন্য তৈরি করে নাই মানে বিগত 17 বছরে। এর চরক্ষিত দেশ আর হতেই পারে না। পানিবাদ প্রতিদিন একবার করে খাবেন পেঁয়াজ এবং মরিচ দিয়ে। এটা অন্যান্য মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ খুব মানে পছন্দ করে খায়। আমরা তো পান্তা ভাত বা ইলিশে এখন একটা ট্র্যাডিশনাল শুরু হয়েছে, এটাও খাবেন প্রয়োজনে। তারপরেও অস্ত্র বানান, কারণ এর বিকল্প বাংলাদেশে নেই। নাহলে বাংলাদেশের যে সন্তানকে কোনো কথা না বলে সন্তানকে স্কুলে দিচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বিদেশে দিবেন বা দেশে রাখবেন, এদের ভবিষ্যৎ এদের হাতে। এদেরকে যদি আপনি শাস্তি না করতে পারেন, ভারতীয় দালাল এবং এদের ইনফ্লুয়েন্স থেকে দেশটাকে রক্ষা করতে না পারেন, এদেশের কোনো ধরনের মানে আপনার এই কি নাই, মুক্তি নাই। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি শুনেছি ট্যাঙ্ক আসছে। আমরা চাই বর্তমান সরকারকে অনুরোধ করবো, আপনি প্রয়োজনে আনলেস আমি বলছি, আমি যদি সরকার হতাম আমি কি করতাম এখন, আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলি, মানে তিস্তা, পদ্মা, মাছ নিডেড, দ্যার ইজ নো মানে অপোজিশনে, শূন্য বেনি অপোজিশন মানে অফ ইট। এটা হতেই হবে, এগুলা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এই প্রকল্পগুলা যেতেই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এর বাহিরে যদি কোনো প্রকল্প হয় যেগুলা নতুন করে করতে হয়, প্রয়োজনে চিন্তা করেন যদি টাকার অভাব মানে থাকে, টাকার কথা না। যে দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে, সেই দেশে টাকার অভাব থাকার কথা না।
আমরা প্রবাসীরা রিক্ত হস্তে এই টাকাগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা যদি অতি প্রয়োজনীয় না হয়, এই মানে ভারত সংশ্লিষ্ট প্রকল্পের বাইরে প্রকল্পগুলো প্রয়োজনে বাদ দিয়ে এই টাকাগুলো কেটে আপনারা একনেকের মাধ্যমে প্রজেক্ট করে অস্ত্র কিনেন। দ্যাট ইজ নো অল্টারনেটিভ। আপনারা ড্রোন বানান, আপনারা ট্যাঙ্কের ফ্যাক্টরি বাংলাদেশে করেন। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যদি ইনভেস্ট করেন $2 বিলিয়ন, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি ওপেন ফর বিজনেস। উনি আপনাকে দিবে। মানে যুক্তরাষ্ট্র থেকে যে কোন ধরনের সহযোগিতা আমরা নিতে পারি। যদিও আমরা কিছু ভুল করেছি, আমরা জামায়াত ইসলামী কিছু ভুল করেছে, টার্গেটে পরিণত করানো দেশটাকে উচিত হয় নাই। এটা প্রথমে আমি বলি, এটা আমি বারবার কিন্তু বলবো, কারণ আমি জানি বলে আমি বলছি। আপনারা জানেন না বলে এটা আপনাদের কাছে কনফিউশনাল মনে হয়। এই ধরনের ট্যাঙ্ক আমরা চাই। প্রয়োজনে ভারতের যত সীমান্ত আছে বাংলাদেশে, প্রত্যেক সীমান্তের প্রতি 1 কিলোমিটারে 2টা করে ট্যাঙ্ক বসাবেন। এর বিকল্প বাংলাদেশের আর কোনো কিছুই নাই। ড্রোন বানাবেন, যুদ্ধ বিমান কিনবেন চীন এবং পাকিস্তান থেকে, প্রথমে অফার করবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখেন আমার বক্তব্যগুলো কতটা অ্যাকুরেট। এখন বলা হচ্ছে যে মানে এমন কিছু মানে প্রত্যেকটা পণ্য কিনেন, মানে এই কথাটা আমি বলেছি যে আপনি মানে ভারত থেকে পণ্য রিপ্লেস করেন, করে এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেন। কান্না হবে, আওয়াজ হবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। স্মার্ট মানুষের হচ্ছে সবচেয়ে বড়। স্মার্টলি যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এটাই হবে সবচেয়ে, কারণ এরা ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু মার্কিন মানে আপনি যদি আমেরিকা থেকে কিনেন, তখন সোয়াবিন আমরা আমেরিকা থেকে এখন কিনি, শব্দ হবে, মানে কান্না হবে কিন্তু আওয়াজ হবে না। এই বিষয়ে কথা হবে না। তুলা আমেরিকা থেকে কিনেন, কোনো আওয়াজ হবে না, কোনো ধরনের ষড়যন্ত্র এখানে করতে পারবে না। মার্কিন ব্যবসায়ীরা তারাই সরকারকে প্রেশার করবে এখানে যারা ডিস্টার্ব করে তাদেরকে শাস্তি করার জন্য। এটা আমি বারবার বলেছি। এর চেলটানেরই বাংলাদেশে নাই। বাংলাদেশটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আমি আবার বলছি, যদি এটা বুঝতে না পারেন, সবচেয়ে সমস্যা কেন জানেন? ভারত অ্যাগ্রেসিভ। ভারত যদি অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মতো হতো, কোনো সমস্যা ছিল না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ। They had so many projects to take over Bangladesh indirectly, not directly under Indian government. মানে তাদের এজেন্ট বা দাসরা বসিয়ে তারা বাংলাদেশটাকে কন্ট্রোল করবে। বিশ্বাস করেন, আমার পরিশ্রমের টাকা বাংলাদেশে আমরা পাঠাই, প্রবাসীরা মানে যারাই পাঠাই, আমরা প্রচুর টাকা পাঠাই এদিকে সেদিকে, কোন কারণ ছাড়াই আমাদেরকে পাঠাতে হয়, রাইট? প্রবাসীরা তো ফ্যামিলি রেখে আসছে, পাঠাতে হবেই তাদেরকে, রাইট? আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সবাই কিন্তু এই কাজগুলো করেছে। এই টাকাগুলা দুঃখ লাগে, এরা বিপ্লবরা ভারতে পাচার করেছে $বিলিয়ন্স। বাংলাদেশ মনে নাই সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স সেন্টার ছিল ভারতে? মনে নাই এটা 4 বছর আগেও? ভুলে গেছেন আপনারা এই কথাগুলো? কাদের টাকা এগুলা? নামে বেনামে আপনার লিগালি ইলিগালি এই টাকাগুলো ভারতে পাঠানো হতো। সব টাকা ভারতে রেখেছে তারা, এই জন্য তারা ছাড়তে পারে না। $18 বিলিয়ন বিজনেস করে এই দেশকে বলে তারা গাজা বানাবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান? আপনারা ভদ্র হবেন। ভারতীয়রা ভদ্রতা পছন্দ করে না, ভারতীয়রা পাকিস্তানিদের মতো থাপ্পড় পছন্দ করে। ভারতীয়রা ভারতের সেনাবাহিনী থেকে শুরু করে ভারতীয় মানুষ যারা আছে, তারা শক্তের বক্ত নরমের জম। এটা আমি টেস্ট করে রিসার্চ করে বের করেছি তাদের মাধ্যমে, আমি তাদের চরিত্রের মধ্যে এই জিনিসটা। সো দেশকে বাঁচাতে চান, এর কোনো বিকল্প নেই। হঠাৎ করে বিএনপি কি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো সিগন্যাল পেয়েছে? যে সিগন্যালে বিএনপি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং ভয়ে, প্রচন্ড ভয়ে, আতঙ্কে বিএনপির মধ্যে কিছু অবিশ্বাস্য আচরণ আমরা লক্ষ্য করছি, যার স্বাভাবিকভাবে হয় না। দর্শক, হ্যাঁ, বিএনপিকে ভয় ধরেছে, বিএনপি সরকারকে আতঙ্কে ধরেছে। বিএনপি সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রী তারা আতঙ্কগ্রস্ত। কখন ক্ষমতা চলে যায়? এমনকি অনেকে মনে করছে যে ক্ষমতা চলে যাওয়ার হুলিয়া জারি হয়ে গিয়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিগন্যাল তারা পেয়ে গিয়েছে। সবচেয়ে আতঙ্কটা কাজ করছে যুক্তরাষ্ট্র থেকে, কারণ আমেরিকার নীতি এটা যে তারা যাদেরকে ক্ষমতায় আনে, হ্যাঁ, কেউ যদি গণতান্ত্রিক ভোটে স্বাভাবিকভাবে ক্ষমতা এসে যুক্তরাষ্ট্রের সাথে একটা চমৎকার সম্পর্ক রাখে, দ্যাটস ডিফারেন্ট। বাট সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে একটা গোপন চুক্তি করে যদি কেউ ক্ষমতায় আসে মার্কিন ডিপ স্টেটকে ব্যবহার করে, তাহলে তারাই তাদের পতন ঘটায়। তো দর্শক, ইমরান খানের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পার্টি যেভাবে উত্থান হয়েছে, ওইভাবে উত্থান হওয়ার কথা ছিল না। জামাতের অনেক লোকজন, পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে, সাবেক সেনা অফিসার অনেকে, বিরাট বিরাট শক্তি ক্রিকেটার অনেকে ইমরান খানের দলে যোগ দিয়েছেন। এটা ছিল যুক্তরাষ্ট্রের মেটিকুলাস ডিজাইন একটা প্রজেক্ট। এক পর্যায়ে ইমরান খানকে ক্ষমতা এনেছে এবং যখন আমেরিকা মনে করেছে তাকে ক্ষমতা থেকে লাথি দিয়ে ফেলে দিয়ে ইমরান খানের জীবন তামাতামা করে দিয়েছে। ইমরান খানের জীবনে আর কোনো হোপ নেই। মার্কিন ডিপ স্টেট এভাবেই খেলে। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিপদে পড়ে তখন এরকম খেলে, আর যতদিন বিপদে পড়ে না, তাদের দালালদেরকে কুষ্ঠ করে পালতে পারে, ততদিন পর্যন্ত ঠিক থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভয়ানক বেকায়দায় পড়েছে ইরান ইস্যু নিয়ে। আর ট্রাম্প হচ্ছে পাগলা। ট্রাম্প কখন কি বলে আর কখন কি হয়ে যায় এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যে কোনো সময় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন, ট্রাম্পের ক্ষমতা চলেও যেতে পারে, বলা যায় না। তো এই বাস্তবতায় এমন এক পাগলাটে সরকারের সাথে এক গোপন চুক্তি নির্বাচনের আগে তিন দিন আগে ইউনুস, তারেক রহমান, খলিল রহমানের যোগসাজশে হয়েছে এবং সেই গোপন চুক্তির ফলে বিএনপি ক্ষমতায়, এবং সেই চুক্তি বিএনপি চাইলেও লঙ্ঘন করতে পারবে না, এবং সেই চুক্তির বিষয়ে এখনো বিএনপি সিক্রেসি মেনটেন করছে, কারণ সেই চুক্তি তো পার্লামেন্টে উত্থাপন করেনি। প্রথম অধিবেশন শেষ, অথচ নির্বাচনের 3 দিন আগে যে গোলামি চুক্তি, দাবিদারি চুক্তি, সেই চুক্তি কেন পার্লামেন্ট উত্থাপন করল না? এখানে যুক্তরাষ্ট্রের বা ট্রাম্পের ইরান প্রজেক্ট ফেল করছে,
তো সেই পরিস্থিতিতে সামগ্রিক পরিস্থিতিতে দেশের ভিতরে মানুষ এই চুক্তির বিষয়ে জেনে গিয়েছে। তাতে যদি ওই চুক্তি থেকে বিএনপি সরকার বের হয়ে যেতে চায় তাহলে তাদের ক্ষমতা থাকবে না। তো এইগুলোতে বিএনপি সরকার প্রচন্ড আতঙ্কগ্রস্ত। কি হবে? ওই চুক্তির বিষয়ে জামাত জানে, একদম জানে না তা না, কারণ আমির জামাত বলেছেন যে তিনি জানতেন না। যদি তাকে না জানিয়েই করা হয়ে থাকে তাহলে জামাত কেন ওই চুক্তির বিরোধিতা করছে না? যে চুক্তির বিরুদ্ধে পার্লামেন্টে বা অন্য কোথাও জামাত কোনো বক্তব্য দিচ্ছে না, কোনো স্টেটমেন্টও নাই। অতএব আনুষ্ঠানিকভাবে না জানলেও কোনো না কোনোভাবে জামাত জানে। তো এই জায়গায় জামাত জানে, এখন জামাত যদি সেই চুক্তির বিরোধিতা করে বিএনপি বেকায়দায় পড়বে, এবং আরো নানান গোষ্ঠী এই চুক্তির বিরুদ্ধে লেগেছে। তাতে বিএনপি সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে জামাত এনসিপি রাজপথে আন্দোলন করে পার্লামেন্টে অসাধারণ ভূমিকা পালন করে বিএনপিকে কঠিন চাপে রাখতে পেরেছে। বিশেষ করে বিএনপির যে কিছু মানবাধিকার লঙ্ঘন, সরকারের বিরুদ্ধে দু একটা কথা বলেছে, চিফ হুইপ বা যে কোনো একজন ব্যক্তিকে দু একটা গালি দিয়েছে বা তার কার্টুন শেয়ার করেছে, পুলিশ ধরে নিয়ে গিয়েছে। মানে এই যে আবার ফেসিবাদে আমল ফিরে এসেছে, এটা জামাত এনসিপি ভালোভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে। প্রথম কথা হচ্ছে এটা পার্লামেন্টে উত্থাপন হয়েছে এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে আবার সেই ফেসিবাদে আমল চলে এসেছে। এখানে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার হতে হয়। মানে এই যে বিএনপি কিছু আকাম করেছিল, এটা হজম করতে পারেনি। সংবাদ মাধ্যমকে যেভাবে টুটি চেপে ধরার চেষ্টা করেছিল, এটা পেরেছিল, কারণ সমস্ত সংবাদ মাধ্যম বিএনপির দখলে। বাট প্রথম আলো, ডেইলি স্টার তারা কিন্তু অন্য বিষয়, তারা বিএনপির দখলে না। তারা যখন মনে করেছে বিএনপিকে সার্ভিস দিয়েছে, এখন মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলবে, এখন বেকায়দায় ফেলবে। এটা হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টার বিএনপির চাইতে অনেক শক্তিশালী। বিএনপি যেমন কালবেলা কিংবা বসুন্ধরা সমস্ত পত্রিকা এগুলো সরাসরি বিএনপি দখল করেছে, ডিবিসি, বাংলা ভিশন সব বিএনপি দখল করেছে। বাট প্রথম আলো, ডেইলি স্টার দখল করার মতো কোনো সক্ষমতা বিএনপি কেন? বাংলাদেশের কারণে এটা ডিপ স্টেটের চাইতে শক্তিশালী। তাই প্রথম আলো, ডেইলি স্টার বিএনপিকে বেকায়দায় ফেলবে। চারদিক থেকে যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাবিদারি চুক্তি নিয়ে একদিকে একটা আতঙ্ক, আবার বাংলাদেশের মধ্যে মানবাধিকার হরণ করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গ্রেপ্তার করে আতঙ্কগ্রস্ত, সংবাদপত্রের স্বাধীনতার ত্রুটি চেপে ধরেও বিএনপি পশ্চিমাদের কাছে ধোলাই খাওয়ার মতো একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আবার পার্লামেন্টে এবং রাজপথে আন্দোলন, পার্লামেন্টে জোরালো বক্তব্য, রাজপথে আন্দোলন, এই সব পরিস্থিতি বিএনপিকে এমন চাপে রেখেছে, বিএনপি ভয় পেয়েছে, এমন ভয় যে ক্ষমতা চলে যেতে পারে এরকম একটা সিগন্যাল তার ফিল করছে। যার ফলে বিএনপি এখন ভান ধরেছে ভালো হয়ে যাওয়ার, যে না আমরা দুধের ধোয়া ভালো। এখন সুন্দর সুন্দর কথা বলছে। এখন বিএনপি নেতারা প্রকাশ্যে বলছে না না না, এরকম কেউ কিছু বললে যে পুলিশ দিয়ে ধরাতে হবে, এটা যেন আর না হয়, এটা করা যাবে না ভাই, আপনারা সমালোচনা করেন। এমনকি আমাদের দেখলেও আমাদের সাথে নানান জায়গায় দেশে বিদেশে বিএনপির এমপি মন্ত্রী এদের অনেকের সাথে দেখা হয়ে যায়। এরা অনেকে বলেন যে ভাই আপনারা সমালোচনা করেন, আপনারা যতবার সমালোচনা করেন কিচ্ছু হবে না, এটা আমাদেরকে এনশিওর করেন। কেন? ওই যে চাপ খেয়েছে, ডলা খেয়েছে চারদিক থেকে। কয়েকদিন আগেও একটু ফেসিস্ট ভাবছিল, না এটা সহ্য করা হবে না, এই সেই আমরা আঙ্গুল চুষবো। এখন তাদের গলা শুকিয়ে গেছে। দেখেন নজরুল ইসলাম খান বিএনপির একজন সিনিয়র নেতা এবং তারেক রহমানের উপদেষ্টা, তিনি বলছেন স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা। বুঝতে পারছেন? স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা। এমনকি থানা, পুলিশ বিভিন্ন জায়গায় যে বিএনপির যে খবরদারি, এগুলো কিছুটা লাগাম টেনে ধরার চেষ্টা করছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবিশ্বাস্য। যেমন বিএনপির নেতারা যেন থানায় যে খবরদারি করতে না পারে, এই বিষয়ে নির্দেশনা চলে গিয়েছে। থানা পুলিশ নিজেদের মতো কাজ করবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং বিএনপি স্বৈরাচারী আচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এত ভালো হলো কেন? আরো নানান জায়গায়, এবং সমালোচনা করলে ফেসবুক পোস্টের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা যাবে না, এত ভালো হলো কেন? এগুলো কেন করতে হচ্ছে বলতে হচ্ছে। আসলে বিএনপি প্রচন্ড চাপের মধ্যে আছে, দেশি চাপ, বিদেশি চাপ, আরো নানান কিছু। এবং আর একটা বিষয় আছে যে দেশের ভিতরে প্রশাসন তাদের মারাত্মক ক্ষমতা চর্চা করতে চায় রাজনীতির চাইতে বেশি। এবং প্রশাসন যেহেতু বিএনপিকে ক্ষমতা এনেছে, এই জন্য বিএনপি টুটি চেপে ধরে তারাও বিএনপির উপর সরি করেছে। সব মিলিয়ে বিএনপির অবস্থা ভালো না, বিএনপির কাছে আসলে ক্ষমতা নেই। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।